তো শুরু করি আমরা ভিডিও কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাশন করব। আমি জাস্ট তোমাদের পয়েন্টটাকে মোটামুটি করে দেখাবো, একটু ছবির মাধ্যমে অবশ্য দেখাবো, যাতে তোমাদের ভিডিওটা দেখার পরে যখন তুমি বইটা পড়বে তাহলে ডাইরেক্ট ব্রেনের মধ্যে চলে আসবে, মানে এক্সট্রা এফোর্ট যাতে দিতে না হয়। যেমন রয়েছে দেখো 23 থেকে, প্রথম পয়েন্টে চলে আসি, 23 থেকে 25শে মে, এটা মে মাসের কথা বলা হচ্ছে। 23 থেকে 25 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান সফর করেছিল। ঠিক আছে, কেন জাপান সফর করেছিল ধীরে ধীরে বুঝতে পারবে। জাপানের প্রধানমন্ত্রী, এটাও মনে রাখবে যে জাপানের প্রধানমন্ত্রীর নাম কি, এটাকেও আমাদের খেয়াল রাখতে হবে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার। জাপানের বর্তমানের প্রধানমন্ত্রীর নাম কি? ফুমিও কিশিদার। রিসেন্ট কি হলো, জাপানে একটা দুর্ঘটনা ঘটেছে। জাপানের যে প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ছিলেন শিনজো অ্যাবে, যার সাথে ভারতের সম্পর্ক খুব ভালো ছিল, তাকে গুলি করে কিন্তু হত্যা করা হয়েছে। তো শিনজো অ্যাবে সম্পর্কেও আমাদের জেনে রাখতে হবে। তো জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কোন সম্মেলনে গিয়েছিল? কোয়াড সম্মেলনে প্রধানমন্ত্রী গিয়েছিল, কোয়াড সম্মেলনে যোগদানের জন্য। একটু পরে কোয়াড সম্পর্কেও বলবো। তো তৃতীয় শিখর এটা সম্মেলন ছিল, যোগ দেওয়ার উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন। এই সফরে তিনি মানে প্রধানমন্ত্রী ছাড়াও, আমাদের প্রধানমন্ত্রী ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী আবার বলো না, মার্কিন যুক্তরাষ্ট্রেরকে প্রেসিডেন্ট, কারণ ওখানকার হেডকে প্রেসিডেন্টই হয়। তার নাম কি স্যার? জো বাইডেন। জো বাইডেন নাম কিন্তু খেয়াল রাখতে হবে, কোন দলের সেটাও খেয়াল রাখতে হবে। এছাড়া অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী, যার নাম অ্যান্থনি আলবানেসে, এরাও কিন্তু এখানে যোগদান করেছে। তার মানে কোথায় যোগদান করেছে? কোয়াডে যোগদান করেছে। শুধু আমাদের ইন্ডিয়ান প্রধানমন্ত্রী নয়, অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী, জাপানের প্রধানমন্ত্রী আর আমেরিকার প্রেসিডেন্ট ওখানে কিন্তু যোগদান করেছে। মানে কোয়াড এই চারখানা দেশের সম্মেলনে এই কোয়াড সম্মেলনটা গঠিত হয়। কোন কোন দেশ আছে তাহলে কোয়াডে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের ইন্ডিয়া, জাপান আর অস্ট্রেলিয়া। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা জাপানের প্রধানমন্ত্রীর ছবি, যার নাম ফুমিও কিশিদার। দ্বিতীয় নম্বর পয়েন্টে আসি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। জাস্ট যিনি অস্ট্রেলিয়ার যিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী, তার নামটা আমি কি বললাম এখনই? অ্যান্থনি আলবানেসে। তার মানে কোয়াডে যদি যাই তখন শুধুমাত্র মানে চারজনা তো আলোচনা করেছে, আর নিজেদের মধ্যেও তারা কিছু কিছু ডিসকাশন করেছে, সেই কথাই বলেছে। তো অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাথেও কিন্তু প্রধানমন্ত্রী ডিসকাশন করেছে। এই যে ছবি যেটা দেখতে পাচ্ছ, এটা অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী, যার নাম অ্যান্থনি আলবানেসে। আর প্রধানমন্ত্রী তারপরে কি করেছে? আমাদের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তৃতীয় নম্বর, যেটা আমরা কোয়াড করছিলাম, স্যার কোয়াড ব্যাপারটা কি? কোয়াডের ব্যাপারটাকে এবার আমি তোমাদের বলছি। কোয়াডের ফুল ফর্মটাকে আগে বলি। কোয়াড্রিল্যাটেরাল মানে কি জানো? কোয়াড্রিল্যাটেরাল মানে চার। যখনই তোমার চারখানা, যেমন আমরা এটা জ্যামিতির ক্ষেত্রে দেখবে ইউজ করি। কোয়াড্রিল্যাটেরাল তার মানে কি? চতুর্ভুজ, মানে চারটে যখনই বাহু থাকবে, মানে চারজনকে নিয়ে যখন কথা বলবে তখন তাকে বলা হচ্ছে কোয়াড। ঠিক আছে, সিকিউরিটি, কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়লগ, একেই বলা হচ্ছে কোয়াড, বা যাকে বলা হচ্ছে কোয়াডের বৈঠক। ঠিক আছে, তার মানে স্যার কটা কান্ট্রি থাকবে? নামেই দেখো লেখা আছে কোয়াড্রিল্যাটেরাল, তার মানে চারখানা কান্ট্রি থাকবে। কারা কারা স্যার? প্রথম রয়েছে ইন্ডিয়া, তারপরে রয়েছে ইউএস, তারপরে রয়েছে জাপান, তারপরে রয়েছে অস্ট্রেলিয়া, আর তারপরে রয়েছে জাপান। এই দেখতে পাচ্ছ কোয়াডের সামিট, এটা হয়ে গেল কোয়াডের সামিট। তার মানে এইটা মনে রাখবে যে কোয়াডে কোন কোন দেশ আছে। নেক্সট কোশ্চেন, কোয়াড সম্পর্কে কি হতে পারে? স্যার এইবার যে কোয়াডের যে বৈঠকটা হলো সেটা কোথায় হলো? এইটা অনুষ্ঠিত হলো কোথায়? জাপানের টোকিওতে। খেয়াল রাখবে। পরের পয়েন্টের দিকে চলে আসি, মাধ্যমিকের। এটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট তোমাদের জানার জন্য বলে রেখেছি। মাধ্যমিকের ফল প্রকাশিত হলো কবে? 3রা জুন। স্যার এবার পার্সেন্টেজ কত পাসের? 86.6% মাধ্যমিকে পাস করেছে। এর এক সপ্তাহ পরেই কার রেজাল্ট বার হলো? উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বার হলো। আর এবার 2022-এ কিন্তু সম্পূর্ণভাবে পরীক্ষা হয়েছে, এর আগে মাঝে মধ্যে হয়েছে, কোনোবার হয়নি পরীক্ষা। আর উচ্চ মাধ্যমিকে যদি বলে যে পাশের হার কত? 88.44% জনা পাস করেছে, মানে 100 জনাই 88 জনা পাস করেছে। পরের পয়েন্টে চলে আসি, রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকী পালন।
খুব ইম্পর্টেন্ট। রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা প্রত্যেকে জানি। তো তার এবার কততম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে? 250তম জন্মবার্ষিকী পালন করা হলো। 250তম মানে 250 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার জন্ম সালটাকে আমরা একটু দেখে নিই। 1772 সালে কোথায়? রাধানগরে। মনে পড়ছে ছোটবেলায় প্রত্যেকেরই আমাদের পড়া আছে রাধানগর সম্পর্কে। আর মৃত্যুবরণ করেছিল কোথায়? এটাকে খেয়াল রাখবে একটু। যখন তার বয়স ছিল 61 বছর, ইংল্যান্ডে তিনি মারা যায়। স্যার সালটাকে খেয়াল রাখবে, কিন্তু এই সালটা কিন্তু পরীক্ষাতে আসার সাল। 1833 সালে কিন্তু তিনি মারা যায়। কোথায় মারা যায়? হচ্ছে ইংল্যান্ডে তিনি মারা যায়। কথাটা খেয়াল রাখতে, তার মানে দেশের মাটিতে মারা যায়নি, তিনি বিদেশে কিন্তু মারা গিয়েছে। ক্লিয়ার হলো? তাহলে রাজা রামমোহন রায়ের 250তম জন্মবার্ষিকী উদযাপিত হলো। পরের পয়েন্ট, পুনরায় চালু হলো বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস। স্যার এই বন্ধন আর মৈত্রী এক্সপ্রেস সম্পর্কে একটু বলুন। খুব সুন্দর একটা জিনিস বন্ধন আর মৈত্রী এক্সপ্রেস। সুন্দর কেন বলছেন স্যার? সুন্দর হচ্ছে তাদের জন্য যারা আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে যেতে চায়, মানে ইন্টারন্যাশনাল ট্রেনের আর কি। এদের আগে ছবিটা দেখিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই যে যেটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বন্ধন এক্সপ্রেসের। বন্ধন এক্সপ্রেস, বন্ধন ব্যাংক নয় কিন্তু, বন্ধন এক্সপ্রেসের। স্যার এটা কোথা থেকে কোথায় যায়? এটা যায় কলকাতা থেকে ছাড়ে এটা, আর যাই হচ্ছে বাংলাদেশের খুলনাতে। চলো আমি রুট ম্যাপটাকেও দেখিয়ে দিয়েছি। এই যে রয়েছে কলকাতা স্টেশন, এখান থেকে এই রুট হয়ে কোথায় চলে যায়? হচ্ছে খুলনাতে পৌঁছে যায়। কলকাতা থেকে খুলনা। এটা কখনকার ছবি জানো? যখন ট্রেনটা উদ্বোধন হচ্ছিল সেই দিনকার ছবি। দেখো ফুল টুল লাগানো রয়েছে। এটা কি ট্রেন স্যার? এটা হয়ে গেল মৈত্রী ট্রেন। এটাও কিন্তু উদ্বোধনের দিনই। স্যার এটা কোথা থেকে কোথায় যাত্রা করে? এটা যাত্রা করে দেখো আবার কলকাতা স্টেশন থেকে শুরু হয়, যাত্রা করছে 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 করতে করতে কোথায় পৌঁছাচ্ছে? ঢাকাতে পৌঁছাচ্ছে। তার মানে হচ্ছে মৈত্রী যে রয়েছে সে ঢাকাতে যায়, আর বন্ধন যে আছে সে কোথায় যায়? খুলনাতে যায়। ঠিক আছে? তো কোভিডের কারণে কি ছিল? এটা বন্ধ হয়েছিল। বন্ধন আর মৈত্রী এক্সপ্রেস এই দুটো ট্রেন আবার কিন্তু চালনা করা হলো। আর বন্ধন ট্রেন আমি তোমাদের যেটা বললাম, কলকাতা থেকে কোথায় যাচ্ছে? খুলনা যাচ্ছে। মৈত্রী এক্সপ্রেস কোথায় যাচ্ছে? কলকাতা থেকে ঢাকায় যাচ্ছে, মানে চিতপুর স্টেশন। যারা যারা চিতপুর স্টেশন গিয়েছো, সাপোজ হচ্ছে যারা লালগোলা ট্রেন ধরতে, মানে আমাদের ওখান থেকে যে এক্সপ্রেস ট্রেনটা যেটা আসে হাজারদুয়ারি, সেটা দেখবে আমাদের চিতপুর স্টেশনে, যাকে আমরা কলকাতা স্টেশন বলি, সেখানে দেখবে মাঝে মধ্যে মৈত্রী এক্সপ্রেস কিন্তু দাঁড়িয়ে থাকতে তুমি দেখতে পারবে। ঠিক আছে? আচ্ছা, শেষবার এটা কবে চলেছিল? 2020 সালের 28শে মার্চ কিন্তু এই এক্সপ্রেসটা লাস্ট চলেছিল, আর এবার আবার চালু হলো। রুটটাকেও খেয়াল রাখবে। এটা জাস্ট আমি একটু বর্তমানের কারা কারা মুখ্যমন্ত্রী আছে দুই একটা পয়েন্ট আমি দাগ দিয়ে রেখেছি। যেমন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম কি হচ্ছে? স্ট্যালিন, কে স্ট্যালিন। ঠিক আছে? স্ট্যালিন সাহেব, যিনি কি এডুকেশন ডিপার্টমেন্টে কিন্তু কিছুটা হচ্ছে নজর রাখেন আর কি। ইনি হচ্ছেন স্ট্যালিন সাহেব, যিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। অলিম্পিক ভ্যালু এডুকেশন প্রোগ্রাম। পরের হেডিং কি আছে? পরের পয়েন্ট, অলিম্পিক ভ্যালুস এডুকেশন প্রোগ্রাম। দেখো এর নামের মধ্যেই তুমি বুঝতে পারবে অলিম্পিকের ভ্যালুর জন্য কি করা হচ্ছে? এডুকেশন প্রোগ্রাম দেওয়া হচ্ছে। অলিম্পিক যে গেমসটা আছে তার ভ্যালু বোঝানোর জন্য কি করা হচ্ছে? এডুকেশনাল প্রোগ্রাম করানো হচ্ছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তার মানে এটাকেও মনে রাখতে হবে, উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি? নবীন পট্টনায়ক। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আর সবাই তোমরা চেনো। হচ্ছে ইনি সূচনা করলেন অলিম্পিক ভ্যালু এডুকেশন প্রোগ্রামের। কি রয়েছে স্যার এই প্রোগ্রামে? এই প্রোগ্রামে দেখো ভুবনেশ্বর আর রাউরকেলা, ভুবনেশ্বর আর রাউরকেলার মানে উড়িষ্যার ভুবনেশ্বর আর রাউরকেলাতে টোটাল 90টি স্কুলে এই প্রোগ্রামে সূচনা করা হলো। এই প্রোগ্রামে কি করা হয়? শিশুদেরকে অলিম্পিক গেমস সম্পর্কে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রদান করা হয়। আর এই প্রোগ্রাম করার ফলস্বরূপ শিশুরা কি হচ্ছে? স্বাস্থ্যোন্নত হচ্ছে আর ক্রিয়াশীল হয়ে উঠছে। মানে কি অলিম্পিকের গেমস সম্পর্কে তাদের নলেজ দিচ্ছে, কি কি খেললে ভালো, মানে কি কি আমাদের উপকারিতা আছে, কি কি ভাবে আমরা দেশের নাম গৌরব করতে পারি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হচ্ছে শিক্ষাটা প্রদান করা হচ্ছে। রিসেন্টে কোথায় কোথায় করা হচ্ছে? ভুবনেশ্বরে আর রাউরকেলা। টোটাল কটা স্কুলে? 90টা স্কুলে। পরের পয়েন্টে ডিএসআর প্যাডি। পরের পয়েন্ট হচ্ছে ডিএসআর প্যাডি শোয়িং টেকনিক পোর্টাল। নামের মাধ্যমেই তুমি বুঝতে পেরে গেছো ঘটনাটা কি। প্যাডি মানে ধান, শোয়িং মানে হচ্ছে বুনছে, মানে হচ্ছে ধান বোনার যে টেকনিক সেই সম্পর্কিত কোন একটা পোর্টাল তৈরি করা হয়েছে, ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ব্যাপারটাকে বুঝি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান
আচ্ছা, রিসেন্ট কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছে যার নাম কি ভগবন্ত মান। প্রত্যেকে জানি আমরা আপ দল থেকে হচ্ছে ইনি হচ্ছে এবার নির্বাচিত হয়েছে, ঠিক আছে, আপ দল থেকে। কি নাম তার? ভগবন্ত মান। আর উনি আসার সাথে সাথে কিন্তু যে হচ্ছে ওই রাজ্যে পাঞ্জাবের মধ্যে কি করেছে, চাকরির ঘোষণা করেছে। এছাড়া বড় বড় প্রকল্প বলো, শিক্ষা নিয়ে হচ্ছে বিশেষ নজর বলো, তারপরে হসপিটাল নিয়ে বিশেষ নজর বলো, এই জিনিসগুলো কিন্তু তিনি করছে। যেমনটা দিল্লিতে কি হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল সরকার করছে, ঠিক সেরকম ভাবেই ইনি করার চেষ্টা করছে কোথায়? পাঞ্জাবে। এবার তিনি একটা নতুন উদ্যোগ নিয়েছে, কি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নতুন উদ্যোগ নিয়েছে কাদের জন্য? চাষিদের জন্য। চাষিদের সুবিধা প্রদানের জন্য তিনি ডিএসআর প্যাডি শোয়িং টেকনিক পোর্টাল হচ্ছে চালু করছে। স্যার এই পোর্টালের মাধ্যমে কি হবে? ধান বপন, লেখাই আছে ধান বপন সংক্রান্ত আর বীজ বপন সংক্রান্ত বিভিন্ন রকমের হচ্ছে কি ইনফরমেশন, সুবিধা প্রদান করা হচ্ছে, ঠিক আছে। পরের পয়েন্ট আসি, হর ঘর দস্তক ক্যাম্পেইন। হর ঘর দস্তক, হর ঘর মানে কি? প্রতিটা ঘরে। হর ঘর মানে হয়ে গেল প্রতিটা ঘর, প্রতিটা ঘরে কি আছে? দস্তক ক্যাম্পেইন। স্যার দস্তক ক্যাম্পেইনটা কি? দস্তক ক্যাম্পেইন হচ্ছে, দেখো কি করছে আমাদের কেন্দ্র সরকার রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে, যাতে দ্রুততার সাথে হচ্ছে টিকাকরণ করা যেতে পারে, কোভিডের যে টিকাটা রয়েছে এটা যাতে হচ্ছে সম্পন্ন করা যেতে পারে, তার জন্য মানে প্রতিটা পরিবারে পরিবারে পৌঁছানোর জন্য যে হচ্ছে ক্যাম্পেইনটা করা হচ্ছে তার নাম হচ্ছে হর ঘর দস্তক। কে করছে স্যার? কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রকের দ্বারা এটা হচ্ছে। পরের পয়েন্ট, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? ওয়াই.এস জগনমোহন রেড্ডি। তো এটা জাস্ট নর্মাল ভাবে আমি এটাকে দেখিয়েছি, নামটাকে মনে রেখে দেবে। পরেরটাও দেখো, গোয়ার মুখ্যমন্ত্রীর নাম কি? প্রমোদ সাওয়ান্ত। এটাকেও মনে রাখবে, ছবির সাথে মনে রাখবে, শুধু নাম নয়, এনাকে যেন হচ্ছে তুমি ভিজুয়ালাইজ করতে পারো। সাপোজ তুমি হচ্ছে টিভি দেখছো, মোবাইল দেখছো, এই ব্যক্তিকে তুমি দেখতে পারলে, এবার এই ব্যক্তিকে তুমি চেনোই না, তাহলে তুমি হচ্ছে কি ফিল করবে? বুঝতে পারছি, তবে তো এনার তো গুরুত্বই বুঝতে পারবে না। তো একটা সিএম মনে রাখবে, অলওয়েজ সিএম এর কিন্তু গুরুত্ব হিউজ থাকে একটা রাজ্যের জন্য। পরের পয়েন্টে চলে আসি, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভার করছে, ব্যাপারটাকে একটু বুঝি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। জম্মু কাশ্মীরের, কোথাকার বলছি? জম্মু কাশ্মীর সম্পর্কে যা যা জিনিস হবে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর কি নাম? মনোজ সিনহা। স্যার ছবিতে দেখান মনোজ সিনহাকে, এই রয়েছে মনোজ সিনহা, ভালো করে অবজার্ভ করবে। মনোজ সিনহা কোথাকার? জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর, সিএমপিএম নয় কিন্তু, লেফটেন্যান্ট গভর্নর। তিনি সূচনা করলেন কি? অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভার। স্যার এই প্রকল্পের মাধ্যমে কি করা হয়? সরকারি কর্মীদের বিনামূল্যে 15 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনার বীমা প্রদান করা হবে। কাদের জন্য? সরকারি কর্মীদের, সাধারণ ব্যক্তিদের আবার ভেবো না। সাধারণ ব্যক্তি মানে কি? তুমি আমি এই রকম কৃষক, এদের ভেবো না। যারা সরকারি কর্মী তাদেরকে বিনামূল্যে মানে হচ্ছে তাদের কোনো রকম টাকা প্রদান করতে হবে না। 15 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা যদি ঘটে তবে প্রদান করা হবে। এই বীমা প্রদান করবে কে? প্রদান করবে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক। পরের পয়েন্টে আসে, ইন্ডিয়ান রেলওয়ে ইনোভেশন পোর্টাল। দেখো এই যে জিনিসটা যেটা রয়েছে এটাকে কে হচ্ছে করেছিল? আমাদের তখনকার মন্ত্রী পীযূষ গোয়েল, তখনকার রেলমন্ত্রী পীযূষ গোয়েল। কবেকার ঘটনা এটা স্যার? 13ই জুনের। কিন্তু যদি এখন জিজ্ঞাসা করা হয় যে রিসেন্ট, এখন হচ্ছে আমাদের রেলওয়ের মিনিস্টারের নাম কি? রেলওয়ের মিনিস্টার রিসেন্ট চেঞ্জ হয়েছে, আর যিনি এখন অফিস দখল করে আছেন তার নাম হয়ে গেল অশ্বিনী বৈষ্ণব। আর হচ্ছে ইনি অফিসটা মানে হচ্ছে ইনি কবে থেকে দায়িত্ব নিয়েছেন? 7 জুলাই থেকে ইনি কিন্তু দায়িত্বটা নিয়েছে। আর ইনি কি আমাদের মিনিস্টার অফ রেলওয়েজ। খেয়াল রাখবে স্যার, এই যে সূচনাটা করেছে এটা কিসের জন্য? রেলওয়ে নিরাপত্তা, কর্মদক্ষতা, উদ্ভাবনী প্রযুক্তি, এই সমস্ত কারণের জন্য এই পোর্টালের সূচনা করা হয়েছে। পরের পয়েন্ট, হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম কি? মনোহর লাল খট্টার। আমি কি বললাম? শুধু নাম পড়বো? একদম না, আমি যেন তাকে ভিজুয়ালাইজ করতে পারি, তাকে যেন আমি চোখের সামনে দেখতে পারি। যখন এই ব্যক্তিকে আমি টিভিতে দেখবো, মোবাইলে দেখবো, খবরের কাগজে দেখবো, যাতে আমি সাথে সাথে বলতে পারি যে এই ব্যক্তি হচ্ছে মনোহর লাল খট্টার। ঠিক আছে, এই কারণে এই জিনিসগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। চতুর্থ, শিরুই লিলি উৎসব। শিরুই লিলিটা কি জিনিস স্যার? চতুর্থ শিরুই লিলি মানে
4 নাম্বার মানে হচ্ছে প্রথম নয়, এটা একবার দুবার তিনবার হয়ে গেছে, এবার চতুর্থতম শিরুই লিলি উৎসব। আগে শিরুই লিলিটা বলি কি জিনিস। শিরুই লিলি আর কিছু না, এটা একটা ফুল, দেখতে পাচ্ছ তো, এটা একটা ফুল একটু পিঙ্ক কালারের, বুঝতে পারছি একটু ভায়োলেট ক্যাটাগরির কালারের, এটা হচ্ছে শিরুই লিলি ফুল এটা। তো এবার ব্যাপারটাকে বুঝি। মণিপুরের উথরুল জেলার শিরুই গ্রামে, উথরুল জেলার শিরুই গ্রামে, শিরুই গ্রামে, কোন গ্রামে? শিরুই গ্রামে। আর যেহেতু শিরুই গ্রামে হচ্ছে তাই নামটা দিয়েছে শিরুই। পালিত হলো চতুর্থ লিলি উৎসব, শিরুই লিলি উৎসব। কোভিড অতিমারির জন্য 2 বছর পরে এই উৎসব পালিত হলো। শিরুই লিলি হলো মণিপুরের রাজ্য ফুল। মণিপুরের কি এটা? এটা আছে রাজ্য ফুল, খেয়াল রাখবে কিন্তু। কি নাম? শিরুই লিলি। 4 দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করলেন কে? মণিপুরের মুখ্যমন্ত্রী, মণিপুরের মুখ্যমন্ত্রী, যার নাম কি? বীরেন সিং। আর কে করলো? হচ্ছে রাজ্যপাল লা গণেশন। আচ্ছা, লা গণেশন সম্পর্কে আশা করি তোমরা ইনফরমেশন গেইন করেছো। এই যে ব্যক্তি যেটা ছোট্ট কোনায় করে রেখে দিয়েছি, ইনার নাম হচ্ছে লা গণেশন। লা গণেশনকে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের কি তিনি রাজ্যপাল হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। মানে তিনি মণিপুরের তো রাজ্যপাল, এরই সাথে সাথে কিন্তু তিনি ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। খেয়াল রাখবে ছবি এটা। পরেরটাই চলে আসি। মহারাষ্ট্রের 18তম রাজ্য ওয়াইল্ড লাইফ বোর্ডের বৈঠক। কিসের 18তম? কিসের বৈঠক? ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফ মানে বুঝতে পারছো বন্যপ্রাণী, এই সমস্ত জিনিস সম্পর্কিত। তো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, মানে যে সময় ঠাকরের সরকার পড়ে যায়নি সেই সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় অনুষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রের 18তম রাজ্য ওয়াইল্ড লাইফ বোর্ডের বৈঠক। আর এই বৈঠকে কি হয়েছিল? 3টি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এবং 12টি নতুন কনজারভেশন রিজার্ভ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার মানে 3টে কি করা হয়েছিল? ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, আর 12টা কি হয়েছিল? নতুন কনজারভেশন রিজার্ভের গঠন করা হয়েছিল। কোন সময়? উদ্ধব ঠাকরে সরকারের সময়। স্যার রিসেন্ট উদ্ধব ঠাকরে সরকার পড়েছে, আর রিসেন্ট যিনি রয়েছেন তিনি কে? রিসেন্ট হচ্ছে এই সময় যিনি হচ্ছে সিএম মহারাষ্ট্রে, তার নাম কি? একনাথ শিন্দে। স্যার ডেপুটি সিএম এর নাম কি? দেবেন্দ্র ফডনবিস। বুঝতে পেরেছি, এই জিনিসগুলোকে খেয়াল রাখবে। তার মানে এই যে ঘটনা যেটা ঘটেছিল সেটা হচ্ছে উদ্ধব ঠাকরের সময়, আর রিসেন্ট মানে যিনি এখন হচ্ছে সরকারে রয়েছেন, যিনি এখন সিএম, তার নাম হচ্ছে একনাথ শিন্দে। ছবিটা যার দেখতে পাচ্ছ একনাথ শিন্দের। পরের পয়েন্টে WTO এর 12তম মন্ত্রী পর্যায়ের বৈঠক। স্যার এই যে WTO মানে আমরা জানি কি? WTO মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এর কততম বৈঠক? 12তম মন্ত্রী বৈঠক। স্যার কোথায় কারা কারা আয়োজন করছে? সুইজারল্যান্ড আয়োজন করছে, আর কে? কাজাকিস্তান। আমার কোশ্চেন হচ্ছে সুইজারল্যান্ড কোথায়? চলো আমি ছবিতে আগে দেখাই। এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সুইজারল্যান্ড। তোমাদের কোশ্চেন হচ্ছে সুইজারল্যান্ড কোন মহাদেশে অবস্থান করছে? এটা পুরো ওয়ার্ল্ডের ম্যাপ, সুইজারল্যান্ড এখানে অবস্থিত। এবার আমাকে বলতে হবে যে এই জায়গাটা কোন মহাদেশ, একে কোন মহাদেশের আন্ডারে রয়েছে বা কোন মহাদেশ এটা, শুধু এটা বলতে হবে। ঠিক আছে, এটাকে সুইজারল্যান্ড বলা হচ্ছে। আর কাজাকিস্তান আরেকজনা ছিল, কাজাকিস্তান হচ্ছে এইটা হচ্ছে যেটা রেড কালারে রয়েছে, এটা হচ্ছে আমাদের কাজাকিস্তান। ঠিক আছে, এই যে কাজাকিস্তান রয়েছে এটা কিন্তু কার পার্ট ছিল? রাশিয়ার পার্ট ছিল। ঠিক আছে, তারপরে রাশিয়া থেকে ভেঙে হচ্ছে কাজাকিস্তানে পরিণত হয়। পরের পয়েন্টে আসি। SCO স্যার SCOর ফুল ফর্ম আগে বলুন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর সীমান্ত পরিষেবা প্রদানের 8ম বৈঠক। ঠিক আছে, আর এই বৈঠকের আয়োজক কে ছিল? কেন আমরা পড়ব? কারণ এই বৈঠক আয়োজন করেছিল কে? আমাদের দেশ, যার নাম ভারত। ঠিক আছে, এই কারণে এটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর SCOর ফুল ফর্মটা দেখে নেবে পরেরটা। লিসেন টু ইয়োর হার্ট, দ্য লন্ডন অ্যাডভেঞ্চার। কে লিখেছে? রাস্কিন বন্ড। আরে আমরা তো প্রায় শুনেছি রাস্কিন বন্ড সম্পর্কে, কিন্তু কজন আমাকে বলো রাস্কিন বন্ডের ছবিটা তোমরা হচ্ছে দেখেছো? আমাদের এইটাই প্রবলেম থাকে না, আমরা হচ্ছে আসল জিনিসটা আমরা শুধু নাম মুখস্থ করে রাখি, কিন্তু সেই ব্যক্তিকে আমরা হয়তো কখনো দেখিনি। হয়তো তুমি কোনো বই পড়ছো, কোনো কাভারে রাস্কিন বন্ডের ছবি আছে,
তুমি চিনতেই পারবে না যে ইনি হচ্ছে রাস্কিন বন্ড যতক্ষণ না তার নাম লেখা না দেখবে। তো ব্যক্তিটাকে চিনে নাও, রাস্কিন বন্ড, যার 88তম জন্মবার্ষিকী কিন্তু পালন করা হলো। আর এই 88তম জন্মবার্ষিকীর সময়ে এই বইটাকে কি করা হচ্ছে, এই বইটা প্রকাশিত করা হলো। স্যার এই বইয়ে কি আছে? এই বইয়ে আছে ইংল্যান্ড ও চ্যানেল দ্বীপপুঞ্জে থাকাকালীন তিনি কিভাবে একাকিত্ব কাটিয়েছিলেন, চাকরি পরিবর্তন করতে বাধ্য হন এবং কিভাবে একজন বিখ্যাত লেখক হয়ে ওঠেন, এই সমস্ত জিনিস হচ্ছে কোথায় লেখা রয়েছে, এই বইয়ে লেখা আছে। আর এটা কবে প্রকাশিত করা হলো? 88তম জন্মদিনে। পরের বইয়ের নাম দেখি, দ্য ইন্ডিয়া স্টোরি। কে লিখেছে? বিমল জালান। স্যার বিমল জালান কে ছিল? আরবিআই এর গভর্নর, প্রাক্তন মানে হচ্ছে এর আগে। আরবিআই এর গভর্নর নাম কি ছিল? বিমল জালান। তিনি যে বইটা লিখেছেন তার নাম হচ্ছে দ্য ইন্ডিয়া স্টোরি। বইটা কিসের উপরে বেস করে? বইটি ভারতীয় অর্থনীতির উপরে বেস করে কিন্তু রচিত হয়েছে। আর এর আগে এই যে বিমল জালান, যিনি হচ্ছে আরবিআই এর প্রাক্তন গভর্নর, তার কিন্তু আরো বই বার হয়েছিল, আর যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, মানে বিশেষ বিশেষ ব্যক্তিরা কিন্তু এই বইয়ের সম্পর্কে প্রশংসাও করেছেন। প্রথম বইয়ের নাম কি? ইন্ডিয়া দেন অ্যান্ড নাও। ইন্ডিয়া দেন অ্যান্ড নাও মানে তখনকার ইন্ডিয়া আর এখনকার ইন্ডিয়া, এটা হচ্ছে বইয়ের নাম ছিল। আরো একটা বই ছিল যার নাম হচ্ছে ইন্ডিয়া অ্যাহেড। ঠিক আছে, এই বইগুলো কিন্তু পাঠকদের মানে হচ্ছে যথেষ্ট সাড়া জাগিয়েছিল, খেয়াল রাখবে। পরেরটা বঙ্গোসাগর 2022। পরের পয়েন্টের নাম হচ্ছে কি? বঙ্গোসাগর 2022। কি রয়েছে এটা? 24 থেকে 27 মে ভারত ও বাংলাদেশের নৌবাহিনীর মধ্যে অনুষ্ঠিত হলো তৃতীয় দ্বিপাক্ষিক নৌমহড়া। তৃতীয় দ্বিপাক্ষিক কি তৈরি হলো? নৌমহড়া, যার নাম কি? বঙ্গোসাগর 2022। তার মানে স্যার নৌমহড়া মানে বুঝতে পারছো? আগে ছবিটা দেখাই তোমাদের, এটাকে বলা হচ্ছে বঙ্গোসাগর 2022। এটা পুরো সমুদ্র দেখতে পাচ্ছ। এই সমুদ্রের মধ্যে কি বাংলাদেশেরও নৌবাহিনী রয়েছে, বাংলাদেশের নৌজাহাজ রয়েছে, আমাদের ইন্ডিয়ারও নৌজাহাজ রয়েছে, আর তারা কি করছে? মহড়া করছে, সামরিক মহড়া করছে আর কি। এবার বলি, তার মানে হচ্ছে আমরা দেখতে পেলাম সামরিক মহড়া, নৌবাহিনীর মহড়া কাদের মধ্যে অনুষ্ঠিত হলো? ভারত আর বাংলাদেশের। ঠিক আছে, কবে অনুষ্ঠিত হলো? 24 থেকে 27 মে এর মধ্যে অনুষ্ঠিত হলো। কোথায় অনুষ্ঠিত হলো? বাংলাদেশের মঙ্গলা বন্দরে এই মহড়া অনুষ্ঠিত হলো। ঠিক আছে, এটাকে খেয়াল রাখবে। আর স্যার এটা অনুষ্ঠিত হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। জায়গাটা কোথায় স্যার? উত্তর বঙ্গোপসাগরে। ছবিটা দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু হচ্ছে বঙ্গোসাগর যখন মহড়া হচ্ছিল সেই সময়ের তোলা ছবি এটা। পরেরটা ডিকমিশন করা হলো আইএনএস গোমতীকে। ডিকমিশন মানে কি স্যার? ডিকমিশন মানে কি? ডিকমিশন করে দেওয়া, কমিশন নাই, ডিকমিশন মানে কমিশনের আগে ডি কে প্রেফিক্স করা। ডিকমিশন কোনো কিছুকে নিয়োগ করা হলে কমিশন বলা হয়, আর তাকে যখন বহিষ্কার করে দেওয়া হয়, যখন সেটা আর কাজে লাগে না, যেটার বয়স যখন অনেক দিন হয়ে যায়, কোনো কিছুতে ড্যামেজ হয়ে গেছে, আর তাকে হচ্ছে চালনা করা যাবে না, তখন তাকে ডিকমিশন করা হয়। ঠিক আছে, তো ডিকমিশন করা হলো আইএনএস গোমতীকে। আইএনএস গোমতীকে আগে দেখাই, এটা হচ্ছে আইএনএস গোমতী। এটা কি? এটা হচ্ছে একটা যুদ্ধ জাহাজ, যে যুদ্ধ জাহাজ কিন্তু অনেক দিন ধরে আমাদের হচ্ছে সেবা করে গেছে, আমাদের দেশের সেবা করে গেছে। নৌ যুদ্ধ জাহাজ এটা, বুঝতে পেরেছি। দেখো এর নাম কি? আইএনএস গোমতী। কি অনুসারে নাম হয়েছে? গোমতী রিভার অনুসারে নাম হয়েছে। কবে হয়েছিল? 1984 সালে এটা হচ্ছে লঞ্চ করা হয়েছিল। কমিশন হয়েছিল 1988 সালে, আর ডিকমিশন করা হলো এই রিসেন্ট 28 মে 2022। 28 মেতে এটা ডিকমিশন করা হলো। কত বছর ধরে আমাদের সার্ভিস দিয়েছিল? 34 বছর ধরে সার্ভিস প্রদান করেছিল। আর এটাকে বলা হয় প্রচন্ড বড় বড় যে সমস্ত হচ্ছে বলতে পারো হচ্ছে টার্গেটগুলোকে যেগুলো অ্যাচিভ করা হয়েছে, যাকে কি বলা হয়? বড় বড় যে হচ্ছে ধরো হয় না যে মিশন যেগুলোকে বলা হয়, তো বড় বড় মিশনগুলোতেও কিন্তু এই যে আইএনএস গোমতী কিন্তু অংশগ্রহণ করেছিল ভারতের তরফ থেকে। তো যখন ওকে ডিকমিশন করা হলো তখন যথেষ্ট সম্মানের সাথে একে ডিকমিশন করা হয়েছে আর কি, মানে প্রত্যেকে উপস্থিত ছিল, তারপরে হচ্ছে একে ডিকমিশন করা হয়। কেন ডিকমিশন করা হলো? এত বছর সার্ভিসের পরে তুমি ভেবে দেখো না, 34 বছর আগেকার এখন নতুন মডার্ন নতুন টেকনোলজি চলে এসেছে, তার সাথে এটা অ্যাডজাস্ট করতে পারছে না, এই কারণে ধীরে ধীরে করে একে বসানো হলো। আর এরই জায়গাতে আবার নতুন টেকনোলজির সাথে আবার যুদ্ধজাহাজ এন্ট্রি করানো হবে। পরেরটাই আসি, ভারতীয় নৌবাহিনীতে কমিশন হলো ALHMK 3 স্কোয়াড্রন।
স্যার এটা কি জিনিস? এটা হচ্ছে একটা অ্যাডভান্সড, এটা কি স্যার কমিশন করা হলো, কি বলেছে এটাকে আগে দেখে নাও, কমিশন করা হলো। স্যার কমিশন মানে কি? অন্তর্ভুক্ত করা হলো। কাকে অন্তর্ভুক্ত করা হলো? অ্যাডভান্স লেভেলের লাইট, লাইট মানে কি? যেটা হালকা পুলকা, অত ভারী দরকার নেই, হেলিকপ্টার MK3 এয়ারক্রাফট স্কোয়াড্রন। ঠিক আছে, ছবিতে দেখে নাও ভালো করে, এটা হচ্ছে আমাদের হচ্ছে MK3 স্কোয়াড্রন। এটা লাইট, খুব হালকা, আর যেটা কি অ্যাডভান্স টেকনোলজি যার মধ্যে, আর এটা কি করা হয়েছে? কমিশন করা হয়েছে, মানে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। পরেরটা দেখি, আবার দেখি ডিকমিশন করা হয়েছে, আবার কোন কোন জনকে ডিকমিশন করা হলো, কাদেরকে? INS নিশাঙ্ক আর হচ্ছে অক্ষয়কে কি করা হয়েছে? আবার হচ্ছে ডিকমিশন করা হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে এরাও হচ্ছে কি করেছে? আমাদের সার্ভিস দিয়েছে। এখন নতুন টেকনোলজি, নতুন জিনিস, তাই এদেরকে সম্মানের সাথে বসিয়ে রেখে নতুন জিনিসকে আবার আমরা ইন্ট্রোডিউস করাচ্ছি, যাতে যখনই বাইরের দেশ থেকে আমাদের অ্যাটাক আসবে, কোনো প্রবলেম আসবে, যাতে তারা বীরত্বের সাথে লড়াই করতে পারে আর তাদেরকে যাতে পরাজয় করতে পারে। পরের পয়েন্টে চলে আসি, বালটপস 22। স্যার বালটপসটা কি? ধীরে ধীরে করে বোঝায়। দেখো আগে দেখো এটা কি রয়েছে, 5 থেকে 17 জুন বাল্টিক সাগরে, কোন সাগরে? বাল্টিক সাগর। স্যার বাল্টিক সাগরটা কোথায়? চলো বাল্টিক সাগর দেখায়। এই যে যেটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের যেটা রয়েছে, এই ব্লু কালারের অংশটাই হয়ে গেল হচ্ছে বাল্টিক সি। এটাকেই কি বলা হচ্ছে? বাল্টিক সি। অনেক সময় কোশ্চেনে আসে, বলো তো বাল্টিক কান্ট্রি কোনগুলো রয়েছে? বাল্টিক কান্ট্রি কোনগুলো রয়েছে? তখন তোমার অ্যান্সার কি আসবে? সুইডেন। তোমার অ্যান্সার কি আসবে? ফিনল্যান্ড। তোমার অ্যান্সার আসবে এস্তোনিয়া, ল্যাটভিয়া, লিথুয়ানিয়া। অ্যান্সার কি আসবে? পোল্যান্ড, জার্মানি, ডেনমার্ক। এরা সব কার আন্ডারে চলে গেল? যেহেতু দেখো এরা বাল্টিক সাগরের আশপাশ দিয়ে অবস্থিত, তাই এদেরকে বলা হচ্ছে বাল্টিক কান্ট্রি। বুঝতে পেরেছি ব্যাপারটা? তোমরা হচ্ছে এর আগে গতকালের ভিডিওতে দেখেছো না যে নোবেল কোথা থেকে দেওয়া হয়? সুইডেন থেকে। সুইডেনের কোথা থেকে? স্টকহোম থেকে। তো এটা হচ্ছে সুইডেন। সুইডেন কোথায় অবস্থিত? বাল্টিক সাগরের তীরে, বাল্টিক সাগরের সাথে। আর আরেকটা শান্তির পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? নরওয়ের অসলো থেকে। অসলো কোথায় স্যার? সুইডেনের উপরে। মনে রেখো যে যখন কোনো রকম ভালো কিছুর কথা বলা হয়, যেমন শান্তি বলো, যে কোনো কিছু ভালো জিনিসের কথা বলা হয়, এই যে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এরা কিন্তু সবসময় 1 থেকে টপ 10-এর মধ্যে কিন্তু এরা র্যাঙ্ক করে, খেয়াল রেখো। চলে আসে পরে এটাতে। তাহলে তা এবার দেখি যে বাল্টিক সাগরে, তা বাল্টিক সাগর বুঝতে পেরেছি, বাল্টিক কান্ট্রিগুলোও বুঝতে পেরেছি। সুইডেন কর্তৃক আয়োজিত হলো, সুইডেন কর্তৃক আয়োজিত কি হলো? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো সদস্যভুক্ত। ন্যাটোর ফুল ফর্ম জিজ্ঞাসা করতে পারে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যাকে ন্যাটো বলি আমরা। সদস্যভুক্ত দেশগুলির নৌমহড়া, যেমন হচ্ছে ভারত আর বাংলাদেশ কি করলো? নৌমহড়া করলো। সেরকম ন্যাটোতে প্রচুর দেশ রয়েছে, বুঝতে পারছো? ন্যাটো দেশের উপরে, ন্যাটো দেশ মানে মনে রাখবে, সাপোজ আমাদের ইন্ডিয়া কখনো ন্যাটো দেশের অন্তর্ভুক্ত হলো, কথার কথা বলছি, ইন্ডিয়ার উপরে যদি কেউ অ্যাটাক করে না, ন্যাটো দেশে, ন্যাটো যে হচ্ছে গোষ্ঠীটা রয়েছে, সেই তার মধ্যে যতগুলো দেশ রয়েছে সবাই মিলে ইন্ডিয়ার উপরে যে অ্যাটাক করেছে তার উপরে অ্যাটাক করে দেবে। ইন্ডিয়া তো অ্যাটাক করবেই, প্লাস ওই দেশগুলো অ্যাটাক করে দেবে। তো এই কারণে ন্যাটোকে খুব শক্তিশালী মানা হয়। যদিও তো রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় তো একটু জিনিসটাকে দেখা গেল যে ন্যাটো একটু ব্যাক সাইডেই রয়েছে আর কি। তো এর যে নৌমহড়া কাদের দেখা গেল? হচ্ছে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোরা এটা করলো। কতগুলো ন্যাটো সদস্যভুক্ত দেশরা এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল? মানে হচ্ছে যোগদান করেছিল 14টি এই নৌমহড়ায়। বাল্টিক সাগর, এটাকে খেয়াল রাখবে। অপারেশন মহিলা সুরক্ষা, ব্যাপারটা কি স্যার? ব্যাপারটা বলি, হচ্ছে 150 জন মহিলা ও বালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল ভারতীয় রেলওয়ে প্রোটোকল ফোর্স। এই কারণে মানে হচ্ছে এই যে 150 জন মহিলার বালিকাকে উদ্ধার করেছে, এই মহিলাদের কি করা হচ্ছিল জানো তো? এদেরকে পাচার করা হচ্ছিল। তা এদেরকে যে সেভটা করা হলো, সেই অপারেশনের নাম হচ্ছে অপারেশন মহিলা সুরক্ষা। ঠিক আছে, কে করেছিল? রেলওয়ের। 38তম ইন্ডিয়া এনডিও কর্পেট। আইএনডি মানে ইন্ডিয়া, এনডিও মানে হচ্ছে ইন্দোনেশিয়া। বুঝতে পেরেছি? ইন্দোনেশিয়া, এটার কথা বলেছে। দেখো 13 থেকে 24 জুন ভারতীয় নৌবাহিনী, কারদের নৌবাহিনী? ভারতীয় নৌবাহিনী। এই যে আইএনডি মানে ভারতীয় নৌবাহিনী, আর এনডিও মানে ইন্দোনেশিয়ার কথা বলেছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মধ্যে, চলো বলো ইন্দোনেশিয়াটা কোথায়? আগে ইন্দোনেশিয়াকে দেখাই। এটা হয়ে গেল আমাদের ভারত, এটা হয়ে গেল হচ্ছে আমাদের ভারত। ইন্দোনেশিয়া কোথায়? এই হয়ে গেল হচ্ছে ইন্দোনেশিয়া।
এই হয়ে গেল ইন্দোনেশিয়া। ছোট 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 হচ্ছে দ্বীপে দেখা হচ্ছে বিভক্ত ইন্দোনেশিয়া, ঠিক আছে, এটা হচ্ছে ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়ার মধ্যে আন্দামান সাগর ও মালাক্কা প্রণালীতে, কোথায় মালাক্কা প্রণালী, স্যার মালাক্কা প্রণালী কোথায়, এইটা হয়ে গেল মালাক্কা প্রণালী। দেখো এইখানটায় হচ্ছে ইন্দোনেশিয়াকে আরেকটু জুম করে আমি রেডি করেছি। এইখানটায় এই যে যেটা রয়েছে, এই যে দ্বীপটা রয়েছে, এটাও কিন্তু কার আন্ডারে, ইন্দোনেশিয়ার। ছোট ছোট দ্বীপ বলেছি তো হচ্ছে এই যে দ্বীপ যেটা রয়েছে, এই দ্বীপ আর হচ্ছে মালয়েশিয়া, এদের মাঝে এই যে গ্যাপটা আছে, এই যে জলের যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে বলা হচ্ছে মালাক্কা, স্ট্রেইট অফ মালাক্কা। মনে থাকবে ব্যাপারটা, ইম্পর্টেন্ট কিন্তু। স্যার স্টেট অফ মালাক্কা কি হচ্ছে জিওগ্রাফিক্যালি বা অন্যান্য দিক থেকে রাজনৈতিকভাবে কি গুরুত্বপূর্ণ? খুব খুব গুরুত্বপূর্ণ এই স্টেট অফ মালাক্কা। কারণটা তোমাকে আমি একটু বলি, যদি হচ্ছে ওয়ার্ল্ডের ম্যাপ হতো আমি বুঝাতে পারতাম। দেখো অ্যাকচুয়ালি যখন কোনো জাহাজ আসে, অ্যাকচুয়ালি সাপোজ হচ্ছে এখান দিয়ে এখানকার কোনো জাহাজ কি করবে, অন্য জায়গায় যাবে, সেটা আফ্রিকায় যেতে পারে, ইউরোপে যেতে পারে, যে কোনো জায়গায় যখন যাবে, সে কোন জায়গা দিয়ে যাবে, বুঝতে পেরেছি? তার জন্য জায়গার যাওয়ার জন্য দেখো একটা তো রাস্তা আছে যে পুরো হচ্ছে ওই সাইড দিয়ে ঘুরে নিচ দিয়ে আসা, একটা হচ্ছে পুরো সাইড দিয়ে গিয়ে নিচ দিয়ে আসা। এতে দেখো কত হাজার হাজার কিলোমিটার তাকে বেশি পথ জার্নি করতে হচ্ছে, তার মানে টাকা পয়সায় ভয়ানক হচ্ছে ক্ষতি হয়ে যাবে। এই কারণে কি করা হয়, একটা শর্টেস্ট রুট রয়েছে, আর এই শর্টেস্ট রুটটা কি, এই মালাক্কা। যেই মালাক্কা দিয়ে এখান দিয়ে বার হলো, এখান দিয়ে আরামসে চলে গেল, ঠিক আছে, সে আরব কান্ট্রি হোক বা কোনো জায়গায় যখনই যাবে আরব ফারবে, তখন এইটা হয়ে গেল শর্টেস্ট ওয়ে। মানে হচ্ছে প্রচুর টাকা পয়সা, প্রচুর তেল সামগ্রী, মানে হচ্ছে একটা জাহাজ যখন মাল নিয়ে যাচ্ছে, জিনিসপত্র নিয়ে যাচ্ছে, শুধু তো তেল নয়, তার হচ্ছে কি মানে হচ্ছে শুধু তো তেলের খরচ নয়, তার ওখানে কত স্টাফ থাকছে, যত দিন হচ্ছে জাহাজে থাকবে তত জিনিসপত্রগুলোকে কি পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। সাপোজ র ম্যাটেরিয়াল আছে, সাপোজ বাঁধাকপি আছে, কথার কথা বলছি, যত তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে তত তো সেফ, বুঝতে পেরেছি? ঠিক এই জন্য শর্টেস্ট ওয়ে, আর এটা মালাক্কার মাধ্যমে যাওয়াটা কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যাল দিক থেকে, মনে রেখো এই জিনিসটা। তো এই যে প্রণালীর মাধ্যমে কি হলো, ইন্ডিয়া আর ইন্দোনেশিয়া কি করলো, একটা মহড়া করলো। মহড়া মানে বুঝতেই পেরেছো, ঠিক আছে? তো কারা কারা অংশগ্রহণ করলো, এই হচ্ছে ইন্ডিয়া আর এনডিও কর্পেটে হচ্ছে ভারতীয় সেনাবাহিনী আর হচ্ছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। তো এই পর্যন্ত আজকে থাকছে। আবার 2-1 দিনে তোমাদের কাজ কি হবে, বই থেকে হচ্ছে টিক মারা, ভিডিওটা দেখা, আর তারপরে একবার পড়লেই তোমাদের ব্রেনে কিন্তু স্থির থেকে যাবে। আর এর সেকেন্ড পার্ট, থার্ড পার্ট যা আসছে এর পরের ভিডিওগুলোতে আমি দেখিয়ে দেবো।